হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল লার্নিং প্লাস। তোমাদের আবারও জানাই আমাদের ইউটিউব চ্যানেল লার্নিং প্লাসে সুস্বাগতম। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি জিওগ্রাফি অনার্সের 4th সেমিস্টার সিসি 8 ইকোনমিক জিওগ্রাফির একটি টপিক, এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ মডেল বাই ভন থুনেন। আজকে এই টপিকটি তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোকপাত করব। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক কিভাবে এই টপিকটা তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করেছি। ল্যান্ড ইউজ মডেল বা কৃষিভিত্তিক উৎপাদন ক্ষমতা তার ভূমির ব্যবহারকারীগত সম্পর্ক। এই সম্পর্ক বিবেচনার জন্য ঊনবিংশ ও বিংশ শতকের বিভিন্ন ধরনের তথ্য গড়ে উঠেছে, কিন্তু সেই সমস্ত তথ্যগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, সেই সমস্ত বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখতে পাবো যে জার্মান অর্থনীতিবিদ ভন থুনেন, অর্থাৎ যাকে আমরা বলে থাকি জোহান হেনরিচ ভন থুনেন, তিনি সর্বপ্রথম তার এই কৃষিভিত্তিক মডেলটিকে তিনি বিস্তারিতভাবে আলোকপাত করেছেন। তার এই ধারণাটি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কৃষিভিত্তিক মডেলের মধ্যে একটি অন্যতম একটি মডেল বা মতবাদ হিসেবে আমরা বলতে পারি, এবং এটিকে কখনো কখনো লোকেশন রেন্ট বলা হয়ে থাকে। অর্থাৎ তিনি তার এই মডেলটিকে যখন গবেষণা করেছিলেন, তখন তিনি 40 বছরের অভিজ্ঞতার নিরিখে তিনি ম্যাকলেনবার্গ শহরের একটি কৃষি খামার বাড়িতে তিনি এই 40 বছরের গবেষণা মারফত তিনি তারই মডেলটিকে তিনি উপস্থাপনা করেন। 1826 সালে তিনি সর্বপ্রথম এই কৃষি জমির ব্যবহারের থেকে দূরত্বের সাপেক্ষে কৃষি উৎপাদন ব্যবস্থার এই যে তাত্ত্বিক প্রতিকল্প, সেই প্রতিকল্পের নিরিখে কিন্তু তিনি তারই কৃষি ভিত্তিক মডেল বা এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ মডেলটিকে তিনি অর্থনৈতিক ক্ষেত্র হিসেবে কিন্তু সুমর্যাদা ও ভাবে তিনি উপস্থাপিত করেন। তার এই মডেলটিকে উপস্থাপনা করতে বেশ কিছু শর্তাবলী বা অ্যাজাম্পশনকে তিনি এখানে উপনীত করেছেন তারই তথ্যে। প্রথম তথ্যে বলা হয়েছে যে আইসোলেটেড স্টেট। না, আইসোলেটেড স্টেট বলতে আমরা সাধারণত সম্পূর্ণ বিচ্ছিন্ন প্রণালী বাজারকে বুঝিয়ে থাকি। তিনি এই সম্পূর্ণ বিচ্ছিন্ন প্রণালী বাজারকে উপস্থাপনা করেছিলেন কৃষি অঞ্চলের মূল কেন্দ্র থেকে পারিপার্শ্বিক একটি বিচ্ছিন্ন একক, যা বাজারের অবস্থানের মাধ্যমে গড়ে ওঠে। এটি কিন্তু মূলত সম্পর্কহীন, নিঃসঙ্গ ও এককহীন হয়ে থাকে। এবারে বলবো তারপরে নেচার বা প্রকৃতি। না, এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ মডেল বা কৃষিভিত্তিক মডেল গড়ে উঠতে যেই অঞ্চলটিতে কৃষিকাজ সম্পন্ন হবে, সেই কৃষিকাজ সম্পন্ন পরিবেশ প্রাতিপার্শ্বিকভাবে কিন্তু তা গড়ে উঠবে অত্যন্ত সুষম এবং অত্যন্ত সহনীয় প্রকৃতি, যা মূলত ভূপ্রাকৃতি হতে হবে সমতল, মৃত্তিকা হতে হবে যথেষ্ট উর্বর, জলবায়ু হতে হবে নাতিশীতোষ্ণ প্রকৃতির। অর্থাৎ এই সমস্ত নেচার বা প্রকৃতিগত তারতম্য থাকাতেই কিন্তু বিভিন্ন ধরনের শস্য চাষ ও পশুপালন সম্ভব হয়ে থাকে, যেটি কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ মডেলের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বলবো ইকোনমিক মেন। না, ভন থুনেন এখানে তার ইকোনমিক মেন বলতে এখানে বুঝিয়েছেন যে কৃষিকাজে নিযুক্ত কৃষকরা। না, সাধারণত কৃষকরা তারা যে সমস্ত কৃষি জমিতে চাষাবাদ করে থাকে, তা তো নিশ্চয়ই তাদের লাভ রাখতে তো তারা করে থাকে। তো সেই কারণে তাদের লাভের কারণে যে চাহিদা থাকে, সেই চাহিদার সদর্থক ভূমিকা তারা এখানে পালন করে থাকে। তাই কিন্তু ভন থুনেন এই সমস্ত কৃষকদের কিন্তু তিনি ইকোনমিক ম্যান বলে কিন্তু উল্লেখ করেছেন। তারপরে বলবো প্রপোর্শনাল ডিস্টেন্স অফ ট্রান্সপোর্ট কস্ট। না, কোন শহরে উৎপাদিত ফসলের ক্রয় বিক্রয়ের জন্য কৃষকরা পরিবহন খরচ ব্যয় করে থাকে। কেবলমাত্র যখন পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে কি হয় না, সাধারণত কৃষি পণ্যের বাজারে কিন্তু বিক্রয় করা যায় এই উদ্বৃত্ত শস্যগুলি, সেক্ষেত্রে সুনির্দিষ্ট পণ্যের জন্য সমস্ত কৃষক বা বিক্রেতাই যে সমান সংখ্যক দাম পেয়ে থাকে, তা কিন্তু বাজারের সম্পর্কে কিন্তু সকলকেই কিন্তু সচেতন থাকতে হয়। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে ফসল বিক্রয়ের জন্য যে কৃষকদের পরিবহন খরচ, সেই পরিবহন খরচ হিসেবে কিন্তু তারা অনেক সময় ঘোড়ায় টানা গাড়িতে কিংবা সড়ক পথ, অর্থাৎ এক কথায় বলা যায় যে পরিবহন ব্যয়ের সঙ্গে কিন্তু দূরত্বের সমানুপাতিক কিন্তু এক্ষেত্রে হতে হবে সমানুপাতিক, অর্থাৎ প্রত্যেকটি সমহার সম্পন্ন হতে হবে। অ্যাজাম্পশন ছাড়াও ভন থুনেন বেশ কিছু প্রিন্সিপাল বা নীতির কথা উল্লেখ করেছেন, যেখানে প্রথমে রয়েছে ইকোনমিক রেন্ট, সেকেন্ড আছে দূরত্ব ও বাজারে কোনো নির্দিষ্ট পণ্যের সঙ্গে দামের যে সম্পর্ক, যেটা
বলা হয়েছে প্রাইস রিলেশনশিপ বিটুইন মার্কেট অ্যান্ড ডিস্টেন্স। তারপর বলা হয়েছে যে দূরত্ব কৃষিকাজের যে প্রগাঢ়তা, সেই প্রগাঢ়তার মধ্যে সম্পর্ক, অর্থাৎ ক্রপ রিলেশনশিপ বিটুইন এগ্রিকালচারাল অ্যান্ড ডিস্টেন্স। এই তিনটে নীতি ভন্তুনেন তার এই মডেলটির মধ্যে এখানে উপস্থাপনা করেছেন। এবারে চলে আসবো ভন্তুনেনের মডেলের মেন থিওরিতে কি বলছে। না, প্রথমেই ভন্তুনেন তার মেন থিওরিতে কনসেপ্ট অফ লোকেশনাল রেন্ট তিনি এই ধারণাটি ব্যক্ত করেছেন। ভন্তুনেন মতে এই লোকেশন রেন্ট বা ইকোনমিক রেন্ট দুটোর কনসেপ্ট কিন্তু একই। অ্যাকচুয়াল অর্থে ইকোনমিক রেন্টটাকেই কিন্তু ভন্তুনেন তারই তথ্যে লোকেশন রেন্ট হিসেবে তিনি চিহ্নিত করেছেন। অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি অর্থনৈতিক খাজনা, যেটা ইকোনমিক রেন্ট যার বাংলা অর্থ, সেটাকে কিন্তু ভন্তুনেন তারই তত্ত্বে অবস্থানগত খাজনা বা লোকেশন রেন্ট বলে তিনি এখানে উল্লেখ করেছেন। সাধারণ অর্থে আমরা ইকোনমিক রেন্ট বলতে কি বুঝে থাকি? না, উৎপাদনের কোনো উৎপাদনকে যখন কি হচ্ছে না বর্তমান প্রযুক্তির মাধ্যমে যখন তাকে কাজে লাগিয়ে যে পরিমাণ অর্থের প্রয়োজন দেখা দিচ্ছে, সেই তুলনায় যখন আমরা বাড়তি অর্থ পাচ্ছি, অর্থাৎ যতটুকু অর্থ আমার কাজে লাগছে সেই ততটুকু অর্থ ইউজ করে বা ব্যবহার করার পর যখন আমরা যে বাড়তি অর্থটা আমার পড়ে থাকছে, সেই বাড়তি অর্থটাকে আমরা বলে থাকি যে অর্থনৈতিক খাজনা বা ইকোনমিক রেন্ট। তাই বিভিন্ন অর্থনীতিবিদ এই ধারণাটিকেই কিন্তু কাজে লাগিয়ে কিন্তু লোকেশন রেন্টকে এখানে অবতারণা করেছেন। না, এক্ষেত্রে কি বলছে লোকেশনাল রেন্টের ক্ষেত্রে? না, কৃষি পণ্যের উৎপাদন ব্যয় সাধারণত নির্ভর করে পরিবহন ব্যয় এবং শিল্পের উৎপাদন খরচের ওপর, এবং প্রত্যেকটার মধ্যে কি হয় না শিল্পের উৎপাদন পণ্যের খরচ ও দূরত্ব হয়ে থাকে সমানুপাতিক। অর্থাৎ এই সকল প্রকার উৎপাদন বাবদ খরচকে ব্যবহার করার পর বাড়তি কৃষকদের হাতে যে পরিমাণ অর্থ পড়ে থাকে, অর্থাৎ আমি একটা জমিতে কৃষিকাজ করলাম, উৎপাদন করে আরো বিভিন্ন ধরনের তাকে আমি আমদানি রপ্তানি করলাম, বিভিন্ন জায়গায় প্যাকেট করে বিভিন্ন শহরে আমি পাঠানোর পর এক্ষেত্রে আমার উৎপাদন বাবদ যে সমস্ত খরচা আমার হলো, সেই সমস্ত খরচগুলো বাদ দিয়ে মূল খাজনার মধ্যে যতটুকু অর্থ আমার পড়ে থাকছে, অর্থাৎ সেটা কিন্তু কৃষকেরই হাতে কিন্তু সেটা পাবে। অর্থাৎ এটা কিন্তু কৃষকেরই মুনাফা লাভ। এই কৃষকের মুনাফা লাভ বা বাড়তি খরচের যে রেভিনিউ, এটাকে কিন্তু ভন্তুনেন তারই তত্ত্বে অবস্থানগত খাজনা বা ইকোনমিক রেন্ট বলে তিনি উল্লেখ করেছেন। এই ইকোনমিক রেন্ট বা অবস্থানগত খাজনা নির্ণয় করতে গেলে আমরা যে সূত্রটি ব্যবহার করি, দেখো এখানে রয়েছে যে YM-C-YTD, যেখানে Y মানে হলো একক পরিমাণ জমির ফলন, M মানে হলো একক পরিমাণ উৎপাদিত পণ্যের বাজার দর, C মানে হলো একক পরিমাণ উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়, T মানে হলো দূরত্ব প্রতি পরিবহন ব্যয়, এবং D মানে হলো পণ্যের উৎপাদন ব্যয় বা বাজার থেকে এই দূরত্ব। আমরা কিন্তু এর মাধ্যমে কিন্তু আমরা লোকেশন রেন্ট যে কনসেপ্টটা সেটা কিন্তু আমরা প্রকাশ করে থাকি ম্যাথামেটিক্সের মাধ্যমে। এই লোকেশন রেন্টের ধারণার উপর ভিত্তি করে কি হচ্ছে না যখন দূরত্ব বৃদ্ধি পায় তখন কি হচ্ছে না পণ্যের পরিবহন ব্যয় এখানে বাড়ে, ফলে কি হচ্ছে না পণ্যটির লোকেশন রেন্ট এখানে যথেষ্ট পরিমাণে কমে, ফলে পণ্যটি এখানে অলাভজনক হয়ে পড়ে। এর ফলে কি হচ্ছে না বাজার থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষিকাজের প্রগাঢ়তা যত হ্রাস পাবে ততই কিন্তু লোকেশন রেন্টের মুনাফা লাভ কিন্তু তত শিথিল হয়ে যাবে, যেটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পাচ্ছি। যেখানে আমার ডিস্টেন্স যত বাড়ছে সেই পরিমাণে কিন্তু আমার জোন, প্রথম জোনটা আমরা দেখতে পাচ্ছি যেটা আমার নাম্বার A জোন, সেটা অবস্থান করছে এইখানে, কিন্তু সেখান থেকে বি জোন কিন্তু সেখান থেকে কিন্তু যত দূরত্ব বৃদ্ধি পাচ্ছে তত কিন্তু এখানে বাড়ছে। আবার কি হচ্ছে না নাম্বার সি জোন যেটা যে সেটাও কিন্তু দূরত্ব যত বৃদ্ধি পাচ্ছে সেই দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তত এখানে বৃদ্ধি পাচ্ছে, এবং সেই তুলনায় কিন্তু আমার যে রেন্ট বা খাজনার যে পরিমাণটা সেই খাজনার পরিমাণটাও কিন্তু আমার ঠিক একই হারে কিন্তু এখানে বন্টিত হচ্ছে না।
অর্থাৎ যেখানে আমার এই জোনের ক্ষেত্রে যেখানে খাজনার পরিমাণ ছিল উচ্চ খাজনা বিশিষ্ট, সেখানে কিন্তু আমার পরিবহন যে দূরত্ব সেই ডিস্টেন্সটা ছিল কিন্তু অত্যন্ত কম। আবার কিন্তু সেকেন্ড স্টেপে গিয়ে দেখছি কিন্তু খাজনার পরিমাণটা যত হারে একটু কমছে তত কিন্তু আমার দূরত্ব বাড়ছে। আবার থার্ড স্টেজে গিয়ে যখন একদমই কমে যাচ্ছে তখন কিন্তু দূরত্ব বেশি বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এই থেকেই কিন্তু আমরা এখানে বলতে পারি যে অত্যন্ত শিল্পের পণ্য উৎপাদন খরচের ওপর কিন্তু দূরত্বের হার কিন্তু অত্যাধিক কিন্তু এখানে নির্ভরশীল। অর্থাৎ রেন্ট আমার যত বাড়বে বা কমবে তার উপর কিন্তু আমার দূরত্ব কিন্তু বাড়বে বা কমবে। অর্থাৎ এইখানে কিন্তু আমরা সমানুপাতিক বা প্রপোর্শনাল রিলেশনশিপ কিন্তু আমরা এখানে পাচ্ছি। শুনেন, তার এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ তত্ত্বে লোকেশন রেন্টটাই ছিল তার মূল কনসেপ্ট। তার এই মূল কনসেপ্টের উপর ভিত্তি করে ভন্তুনেন তিনি কৃষি ক্ষেত্রে তিনি বলয় হিসেবে তিনি 6টি জোন বা 6টি বলয়ে তিনি শ্রেণীবিন্যস্ত করেন। অর্থাৎ বিভিন্ন মেজর ক্রপ বেল্টস বা কৃষি বলয় হিসেবে তিনি এখানে চিহ্নিত করেছেন। না প্রথম আচ্ছা, এই ধরনের যে বলয়গুলি, এই ধরনের বলয়গুলি অনেকটাই কিন্তু আমার এককেন্দ্রিক বলয় বা কনসেন্ট্রিক জোন আমরা এখানে বলতে পারি, যেটা তোমরা নিশ্চয়ই এর আগের সেমিস্টারে পড়ে এসছো হিউম্যান জিওগ্রাফির ক্ষেত্রে কনসেন্ট্রিক জোন থিওরি। অনেকটা কিন্তু কনসেপ্টটা এইরকম হলেও, অর্থাৎ ডায়াগ্রামটা একই হলেও ঠিক একই হারে যেমন বন্টিত হচ্ছে একটিকে কেন্দ্র করে, কিন্তু এখানে যেহেতু এটা এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ মডেল, কিন্তু এখানে লোকেশন রেন্টের ধারণাটা কিন্তু এখানে খুবই খুবই উল্লেখযোগ্য। না প্রথম বলয় যেখানে অবস্থান করছে যে মার্কেট গার্ডেনিং, যেটা দেখো আমরা এখানে ডায়াগ্রামের মাধ্যমে আমরা এখানে দেখানো করেছি, এখানে অবস্থান করছে যে মার্কেট গার্ডেনিং। অর্থাৎ এই বলয়টি কি হচ্ছে না শহর বা বাজারের খুব কাছাকাছি স্থানে অবস্থিত। এখানে কি হচ্ছে না মূলত দুধ ও শাকসবজির মতো দ্রুত পচনশীল সম্পদকে কিন্তু এখানে আমরা উৎপাদিত করছি। অর্থাৎ এই বলয়টি শহরের থেকে দূরত্ব যত নির্ভর করে, সাধারণত দুধ বা শাকসবজির দাম কেমন হবে তার পরিমাণ এখানে কিন্তু অত্যন্ত নির্ভরশীল। অর্থাৎ এই বলয়ের ক্ষেত্রে কি হচ্ছে না যে সমস্ত দ্রব্যগুলো অধিক পচনশীল হয়ে যায়, অর্থাৎ যেমন শাকসবজি, অর্থাৎ আমরা উৎপাদনের পর কিন্তু তাকে আমরা বেশি দিন কিন্তু আমরা এখানে রাখতে পারি না। তাই কি হচ্ছে না বিশেষ করে বলতে পারি দুগ্ধ, অর্থাৎ কি হচ্ছে না এই বলয়ের ক্ষেত্রে এই সমস্ত দ্রব্যের উৎপাদন কিন্তু এখানে ঘটে চলেছে। এবং এই বলয়ের দূরত্ব কেমন হবে সেই দূরত্বের ওপর কিন্তু নির্ভর করছে এই দ্রব্যের দাম কমবে না বাড়বে, সেটা কিন্তু অত্যন্ত কিন্তু এখানে নির্ভর করছে। এবারে বলবো যেখানে বলছে যে 2 নম্বর যেটা ক্রপ বেল্ট বা সেকেন্ড যেটা বলে সেটা হলো জ্বালানি কাঠের উৎপাদন বরাদ্দ। যেখানে দেখো এইখানে কিন্তু আমার অবস্থান করছে কিন্তু জ্বালানি কাঠের উৎপাদন বরাদ্দ। তাই জ্বালানি কাঠের উৎপাদন বরাদ্দের ক্ষেত্রে আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, এখানে কি হচ্ছে না মূলত গৃহস্থলীর কাজে যে সমস্ত কি হচ্ছে না দ্রব্য আমরা এখানে ব্যবহার করছি তা মূলত জ্বালানি কাঠ উৎপাদনের মধ্যে কিন্তু আমরা এখানে ব্যবহার করে থাকি। এবং শহরের বেশ কিছু জমিও কিন্তু এখানে ব্যবহৃত হয়ে থাকে। বিশেষ করে শীত প্রধান দেশে ঘর গরম রাখতে কিন্তু জ্বালানি কাঠ কিন্তু অত্যাধিক ব্যবহার হয়ে থাকে, যা প্রথম বলয়ের মতো এই বলয়টিও কিন্তু দূরত্বের সঙ্গে অত্যন্ত সমানুপাতিক। শহরবাসীরা কাঠের সুনির্দিষ্ট দাম কতটা দিতে পারে তার উপর কিন্তু ইহা নির্ভর করে। এতে পরিবহন ব্যয় কিন্তু সংকুচিত করা সম্ভব হয়। অর্থাৎ এই বলয় কি হচ্ছে না জ্বালানি কাঠের অবস্থানের জন্য কিন্তু এখানে মূলত কাষ্ঠজাত দ্রব্য, এই কাষ্ঠজাত দ্রব্যের কিন্তু এখানে উৎপাদন কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে ঘটছে। প্রথম বলয়ের মতো এই বলয়টিও কিন্তু দূরত্বের হার কেমন হবে তার উপর কিন্তু কাঠের সুনির্দিষ্ট দাম কিন্তু এখানে কিন্তু নির্দেশ করছে। এবারে বলবো থার্ড বলয় যেখানে আমরা দেখতে পাচ্ছি না মূলত এখানে থার্ড বলয়টিকে আমরা এখানে বলে থাকি কৃষি পণ্য বা বলে থাকি খাদ্যশস্য উৎপাদক বলয়। না এই বলয়টিকে আমরা 3 ভাগে ভাগ করি। না এই যে আমরা এই যে বলয়টা দেখতে পাচ্ছি যেটা আমার অরেঞ্জ কালারের যে জোন দ্বারা এখানে দেখানো হয়েছে, এইটাকে আমরা বলে থাকি কৃষি পণ্য বা খাদ্যশস্য বলয়।
এই কৃষিপণ্য খাদ্যশস্য বলয়টাকে কিন্তু আমরা তিনটে ভাগে ভাগ করছি। না প্রথম উপভাগ কি না, প্রথম উপভাগে বলা হয়েছে বিভিন্ন ধরনের বহু ফসলি কিংবা পতিত জমির অস্তিত্ব কিন্তু এই বলয় কিন্তু নেই। এখানকার মৃত্তিকা যথেষ্ট উর্বর হচ্ছে, বিশেষত রাই ও গমের চাষ কিন্তু আমরা প্রথম এই বলয়টাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড বলয় না, সেকেন্ড যে উপবিভাগটা আছে সেই সেকেন্ড উপবিভাগে বলা হয়েছে না উৎপাদন ক্ষমতা এখানে যত কমবে পতিত জমির গড় পরিমাণ কিন্তু তত কিন্তু এখানে কমবে, অর্থাৎ কমতে কমতে একটা সময় দেখবো আমরা 14% কাছাকাছি চলে এসছে। এখানে বিশেষত রাই, বার্লি, ওক ইত্যাদি ধরনের ফসলের চাষাবাদ হয়ে থাকে। আবার বলবো যেটা তৃতীয় উপবিভাগ, সেই তৃতীয় উপবিভাগেও কিন্তু পতিত জমি প্রায় 33% মতো আমরা দেখতে পাচ্ছি, যা মূলত চাষের সঙ্গে সঙ্গে 1/3 ভাগ কিন্তু এই জমিতে কি হচ্ছে না, যেহেতু এখানে পতিত জমির পরিমাণটা কিছুটা হলেও বেশি, তাই কিন্তু এখানে পশুপালনের কিন্তু একটা উপযোগী কিন্তু এখানে হয়ে চলেছে। অর্থাৎ তাহলে আমরা কি বললাম যে থার্ড বলয়টাকে কিন্তু আমরা আবার তিনটে উপবিভাগে ভাগ করছি। প্রথম যে উপবিভাগ, সেই প্রথম উপবিভাগে কিন্তু মৃত্তিকা যথেষ্ট উর্বর হচ্ছে। এই উর্বরতার কারণে কি হচ্ছে না, এখানে রাই ও গম শস্যের চাষ হচ্ছে। সেকেন্ড বলয় কি হচ্ছে না, এখানে পতিত জমির পরিমাণ যেহেতু অনেকটা কম, তাই কিন্তু এখানে রাই, বার্লি, গম, ওট ইত্যাদি শস্যের চাষ হচ্ছে। আবার থার্ড যে উপবিভাগ, সেই থার্ড উপবিভাগের মধ্যে কি হচ্ছে না, পতিত জমির পরিমাণটা যেহেতু কিছুটা হলেও বেশি, তাই কিন্তু এখানে পশুপালনের এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবারে বলবো ফোর্থ ক্রপ বেল্ট বা চতুর্থ বলয়। চতুর্থ বলয়টা কি হচ্ছে না, যেটা দেখো সবার লাস্টে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ দেখো এখানে এই কালারে দেখানো হয়েছে, বা এখানেও কিন্তু আমরা দেখাতে পারি, এই যে এইখানে একদম বাইরের যে জোনটা, সেই জোনটা কিন্তু আমরা এখানে দেখানো হয়েছে। এই ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু তোমরা এখানে ভালো করে বুঝতে পারবে। এই যে জোনটা আমি দেখাচ্ছি, এই জোনটা কিন্তু আমার চতুর্থ বলয়ের অন্তর্গত। তাহলে চতুর্থ বলয়ের ক্ষেত্রে কি বলছে না, শহর থেকে সবচেয়ে দূরে অবস্থিত এই বলয়টি, অর্থাৎ এখানে মূলত পশুপালন করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের এমন কিছু খাদ্য এখানে উৎপাদিত হয়ে থাকে যেগুলি মূলত কি হচ্ছে না, বেশি দিন ধরে টিকিয়ে রাখা যায়। যেমন বলতে পারি ডেয়ারি, মাংস জাতীয় বিভিন্ন চিজ, পনির, মাখন, পশম, বিভিন্ন শুকনো জাতীয় যে সমস্ত দ্রব্য, সেই সমস্ত দ্রব্যের কিন্তু এখানে যথেষ্ট উৎপাদন এখানে ঘটে থাকে। এবং এই জাতীয় দ্রব্যগুলো কি হচ্ছে না, দ্রুত যেহেতু পচনশীল নয়, তাই কিন্তু শহর থেকে কিন্তু এখানে দূরত্ব বেশি হলেও কিন্তু এই সমস্ত ফসলগুলো সহজে নষ্ট হয় না। তাই কিন্তু এই বলয়টি কিন্তু অত্যন্ত দূরে অবস্থান করছে, এবং এই বলয়ে এই সমস্ত খাদ্যশস্য যদি উৎপাদন করা হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো আমার বিরূপ প্রভাব কিন্তু এখানে পড়বে না। তাহলে আমরা এই চারটি বলয়ের মাধ্যমে কিন্তু ভন্তনেন তার লোকেশন, রেন্ট, তার এই যে মূল কনসেপ্টটা, তার এই মূল কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু তিনি কৃষিক্ষেত্রের যে ক্রপ বেল্ট হিসেবে কিন্তু চারটে বলয়, কিংবা আমরা কোনো কোনো ক্ষেত্রে আমরা বলতে পারি 5টা বলয়, 6টা বলয় কি 7টা বলয়, অর্থাৎ এখানে থার্ড বলয়টাই কোনো কোনো ক্ষেত্রে 3টে ভাগে ভাগ করে তাকে বলয় হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। তবে এক্ষেত্রে যেটা আমরা মূল যে কথাটা, সেটা হলো যে মূলত ভন্তনেন তার এই লোকেশন, রেন্টের উপর ভিত্তি করেই কিন্তু মূলত এখানে চারটে যে বলয়, সেই চারটে বলয়কে বিন্যস্ত করেছেন, এবং 3 নম্বর বলয়টিকে কিন্তু আবার তিনি 3টে উপবিভাগে বিন্যস্ত করেছেন। এবারে বলবো পরবর্তীকালে ভন্তনেন তার এই যে মডেলটি, তার এই মডেলটিকে তিনি আকৃতিগত পরিবর্তন করেন, অর্থাৎ বেশ কিছু বিষয়ের ওপর তিনি পরিমার্জন ও সংযোজন ঘটিয়েছেন। সংশ্লিষ্ট পরিবর্ত আকৃতিটি কেমন হতে পারে তা নিয়ে আনুমানিক অবস্থা সম্পর্কিত তিনি বিভিন্ন ধরনের তথ্যকে তিনি অবতারণা করেছেন, এবং তিনি অবতারণার মাধ্যমে তিনি নাব্য নদী পরিকল্পনাকে গৃহীত করেছেন। দেখো কিন্তু এই যে এইখানে যে নাব্য যে নদী পরিকল্পনা, এখানে কিন্তু এই নদী পরিকল্পনার মাধ্যমে কিন্তু তিনি তার এই যে তথ্যের এখানে কিন্তু অবতারণা কিন্তু এখানে বা পরিমার্জনের মাধ্যমে কিন্তু
তার এই যে মূল যে তথ্যের যে আকারটা, সেই আকারের কিন্তু এখানে পরিবর্তন ঘটিয়েছেন। কিন্তু আকারের পরিবর্তন হলেও কিন্তু তার যে মূল কনসেপ্ট, সেই কনসেপ্ট বা কৃষি বলে কিন্তু এইগুলোর কিন্তু কোনো পরিবর্তন এখানে ঘটেনি। বিশেষত আমরা এখানে দেখতে পাই যে নৌ পরিবহনের মাধ্যমে কি হচ্ছে না, নদী মারফত খুব সহজে পণ্য আদান প্রদান হচ্ছে, যেটা আমরা সড়ক পথ বা রেলপথের মাধ্যমে আমার যতটা দূরত্ব ব্যয় হচ্ছে সেই তুলনায় যদি আমরা জলপথের মাধ্যমে যদি পণ্য পরিবহন করি তাহলে কিন্তু আমার যথাযথ পরিবহন ব্যয় যেমন অত্যন্ত কম হচ্ছে, তেমন কিন্তু সময়ও কিন্তু অত্যন্ত কম হচ্ছে। এবং প্রত্যেকটি বলয়গুলিকে তিনি এই ধারণার উপর তিনি ভিত্তি করে তিনি বৃত্তাকৃতি না করে তিনি নদীর সমান্তরাল গতিপথ অনুযায়ী এখানে তিনি দীর্ঘায়িত করেছেন। দেখো ফ্রেন্ডস, এখানে বলাই হয়েছে যেখানে এই স্টেজে, যেটা আগের যে স্টেজটা ছিল, আগের স্টেজে কিন্তু সম্পূর্ণ বৃত্তরূপী ছিল, কিন্তু যখন তার আকৃতিগত পরিবর্তন ঘটায় সেখানে তিনি একটি মেন রিভার দেখিয়েছেন, যে মেন পথে। এবং এই রিভারের মাধ্যমে এই সমস্ত অবস্থানকারী যে বিভিন্ন যে শস্যগুলি, সেই শস্যগুলিকে যদি আমি জলপথের মাধ্যমে যদি আমি যে পণ্যগুলিকে যদি পরিবহন করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এখানে একটি উল্লেখযোগ্য যে সময়টা, সেই সময়টা অত্যন্ত কম হচ্ছে এবং পরিবহন ব্যয়ও কিন্তু অত্যন্ত কম থাকছে। এর ফলে কিন্তু আমরা যথাযথ পরিমাণে কিন্তু আমরা এই সমস্ত পণ্যগুলিকে কিন্তু বিশেষভাবে কিন্তু আমরা এখানে ব্যবহৃত করে থাকি। এছাড়াও কেন্দ্রীয় শহরকে ঘিরে যে বলয়াকৃতি যে বৃত্তরূপী যে বলয় গড়ে ওঠে, তাতে ভন্তনেন মনে করে যে কাছাকাছি কোনো শহর যদি গড়ে ওঠে তাহলে সেই শহরটির জন্য আলাদা বৃহৎ বাণিজ্যিক ক্ষেত্র গড়ে উঠবে। এই যে দেখো এইখানে একটা শহর গড়ে ওঠার পরিকল্পনা ভন্তনেন দিয়েছে, অর্থাৎ বলছে যেগুলো কি হচ্ছে না অত্যাধিক দূরে অবস্থিত, অর্থাৎ এই স্থান থেকে যখন আমি এই স্থানে আসছি, এই স্থান থেকে এই স্থানে আসতে আমার যথেষ্ট কিন্তু আমার সময় লাগছে এবং পরিবহন ব্যয় কিন্তু এখানে খরচ হচ্ছে। যদি এই যে যত এই চতুর্থ বলয় এবং তৃতীয় বলয়গুলোর কাছে যদি কোনো রকমের যদি আমরা কোনো কাছাকাছি শহর বা নগর কিন্তু আমরা যদি এখানে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু এই সমস্ত যে জোনের অবস্থানকারী যে পণ্যদ্রব্যগুলো সহজে কিন্তু এইখানে চলে আসতে পারবে। এর ফলে কিন্তু এই অঞ্চলটাও কিন্তু একটা মার্কেট বা বলতে পারি বৃহৎ বাণিজ্যিক ক্ষেত্র হিসেবে কিন্তু এখানে গড়ে উঠতে পারে। তো ভন্তনেন এইভাবে তিনি তার এই তথ্যটিকে কিন্তু উপস্থাপনা করেছেন। তার এই মডেলটিকে যখন তিনি বিস্তারিতভাবে তিনি ব্যাখ্যা করেছেন বা উপস্থাপন করেছেন, তবে বহু দিক থেকে এটি সমালোচনার সম্মুখীন হয়েছে। অর্থাৎ কৃষি সংক্রান্ত ভূমি ব্যবহারকৃত মডেল হিসেবে ভন্তনেনের এই তত্ত্বটি উল্লেখযোগ্য হলো বেশ কিছু দিক থেকে যে সমস্ত নঙ্গর্থক দিকগুলি উঠে এসেছে। প্রথমত ভন্তনেনের তারই যে তথ্যটি কি না 194 বছরের অত্যাধিক পুরাতন তথ্য। বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নের দিনে এই ধরনের কৃষি বলয়গুলির প্রাসঙ্গিকতা বর্তমানে অনেকটাই হ্রাস পেয়েছে। যেহেতু এটা পুরনো দিনের ও পুরনো কালের তত্ত্ব, তাই সেই সময় কিন্তু এই বিভিন্ন ধরনের বলয়ের মাধ্যমে কিন্তু এই পণ্য পরিবহন বা দূরত্বের সঙ্গে যে পরিবহন ব্যয়ের সম্পর্ক তখন কিন্তু সেই সময় নির্ধারিত হতো। কিন্তু অ্যাট দ্য প্রেজেন্ট টাইম মানে বর্তমান সময় কিন্তু তা অত্যন্ত অত্যাধুনিক এবং বিজ্ঞান প্রযুক্তি যথেষ্ট উন্নতি ঘটেছে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তনীয়তা দেখা গেছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু এই যে ভন্তনেনের যে এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ মডেলটা কিন্তু এটাও কিন্তু অনেকটা কিন্তু তার যে মান, সে মানটা কিন্তু অনেকটাই কমে গেছে। তারপরে বলা হয়েছে যে বর্তমানে পরিবহন সংক্রান্ত ক্ষেত্রে তিনি যে ঘোড়ার গাড়ির যে কনসেপ্টটা দিয়েছেন, যে আগেকার দিনে যে পরিবহন ব্যয়ের মাধ্যমে, কারণ আগেকার দিনে তো বর্তমানের মতো বিভিন্ন ধরনের এই সমস্ত পরিবহন সংক্রান্ত গাড়ি তো তেমন তো প্রচলিত ছিল না, তাই সেই সময় ঘোড়ার গাড়ির মাধ্যমে কি হতো না এই সমস্ত পণ্য পরিবহন হতো। কিন্তু এই ঘোড়ার গাড়ির মাধ্যমে যে পণ্য পরিবহনের ধারণাটি কিন্তু যেহেতু এটা অত্যধিক প্রাচীন, তাই কিন্তু এটা বর্তমানে অনেকাংশে কিন্তু এই মডেলটি হ্রাস পেয়েছে। আবার
সমপ্রকৃতির বলয় বা পশ্চাৎভূমির যে তিনি বলয়াকৃতির কথা বলেছেন, সেটা কিন্তু বাস্তবে কিন্তু সেটা ব্যাখ্যা করা অত্যন্ত অসম্ভব। আবার যদি বর্তমান যুগে উচ্চবিত্ত মধ্যবিত্ত মানুষ জ্বালানি কাঠের ব্যবহার কিন্তু তেমন করে না, তাই সেই জন্য যে জ্বালানির যে গুরুত্বটা যে শহরাঞ্চলের যে কতটা যে ইম্পর্টেন্স, সেই ইম্পর্টেন্সটা কিন্তু গ্রামীণ অঞ্চলেই কিন্তু সব থেকে বেশি হয়ে থাকে, শহর অঞ্চলে কিন্তু অত্যাধিক পরিমাণে কম হয়ে থাকে। তাই তার এই বলয়ের মধ্যে যে জ্বালানি কাঠের জন্য যে একটি যে সুনির্দিষ্ট যে বলয়ের যে উপস্থাপনা, সেটাও কিন্তু অত্যাধিকভাবে তার এই তত্ত্বটিকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। আবার বলছি যে সমসাময়িক পৃথিবীতে অধিকাংশ হারই নির্বাচিত হয় জমির দাম, অর্থনৈতিক ও সামাজিক রাজনৈতিক ক্রিয়াকলাপ এবং যেখানে বর্তমানে ভূমির ব্যবহার সংক্রান্ত বিষয়টা। এই ধরনের তথ্যগুলো তিনি উপস্থাপনা করলেও কিন্তু বর্তমানে তা কিন্তু অত্যাধিক অনস্বীকার্য বা গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। এবারে বলবো রেলিভেন্স অব দ্য থিওরি, অর্থাৎ কতটা প্রাসঙ্গিক পেয়েছে না। বিভিন্ন ধরনের ক্রিটিসিজম বা সমালোচনার তো সম্মুখীন হয়েছে এই ভন্থনের মডেলটি, তবে মানব সংস্কৃতির গতিশীলতা ও অর্থনৈতিক কাজকর্মের বৈচিত্র্যতার ক্ষেত্রে কিন্তু বর্তমান যুগেও কিন্তু তার এই তথ্যটা কিন্তু বিভিন্ন ধরনের তথ্যের অবতারণাকে কিন্তু ঘটিয়েছে। অর্থাৎ তার এই তথ্যটি অতি প্রাচীন হলেও কিন্তু বর্তমানে তার এই তথ্যের কিন্তু যে ধারণা, সেই ধারণার উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন অর্থনীতিবিদ তারা তাদের মতো মডেলটিকে উপস্থাপনা করেছেন। তাই যদি ভন্থনেন যদি এই মডেলটিকে তিনি উপস্থাপনা না করতেন, তাহলে কিন্তু অন্যান্য অর্থনীতিবিদ কিন্তু কৃষি সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু অন্যান্য বিভিন্ন ধরনের যে সমস্ত থিওরি, সেই সমস্ত থিওরি উপস্থাপনা করতে কিন্তু পারতেন না। তাই দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবহন খরচ যতটা বৃদ্ধি পাচ্ছে, সেই তুলনায় অর্থনৈতিক ধারণাও কিন্তু খুবই বর্তমান। আবার পচনশীল বস্তু বা পণ্যের উৎপাদন বাজারের কাছাকাছি করতে হবে, এই তত্ত্বটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে পচনশীলজাত দ্রব্যকে যদি আমি অত্যাধিক দূরে আমি সেটাকে উৎপাদন করি এবং তাকে যদি আবার আমদানি ও রপ্তানি করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিবহনের মধ্যেই কিন্তু বা পরিবহন ব্যয়ের মধ্য দিয়ে কিন্তু তা কিন্তু নষ্ট হবে সেই সমস্ত দ্রব্যগুলি, ফলে কিন্তু মুনাফা লাভের পরিবর্তে কিন্তু অত্যাধিক ক্ষতি হবে। তো সেক্ষেত্রে কিন্তু ভন্থনেন যে প্রথম বলয়তেই কিন্তু তিনি এই পচনশীল যে বস্তুগুলোকে যে উৎপাদন করতে হবে সেটা রেখেছেন, সেটা কিন্তু অত্যন্ত গ্রহণযোগ্য। আবার বাজার অঞ্চলে অর্থনৈতিক খাজনা, যেটা ইকোনমিক রেন্ট আর অবস্থানগত খাজনা বা লোকেশন রেন্টের যে ধারণাটি এখানে পাওয়া গেছে, সেই ধারণাটির উপর ভিত্তি করে কিন্তু তিনি তার এই তথ্যটি কিন্তু আজও প্রাসঙ্গিকতা লাভ করেছে। এবারে ফ্রেন্ডস বলবো তোমাদের এই যে টপিকটা যেটা আলোচনা করলাম, এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ মডেল বাই ভন্থনেন, তো এখান থেকে তোমাদের কি কি ইম্পর্টেন্স কোশ্চেন পরীক্ষার জন্য আসতে পারে। তো প্রথমে দেখো আমি যে কোশ্চেনটা দিয়েছি সেটা হলো ক্রিটিক্যালি ডিসকাস দ্য থিওরি ইন এগ্রিকালচারাল অফ ল্যান্ড ইউজ বাই ভন্থনেন। 10 মার্কসের জন্য তোমাদের কিন্তু এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের আসার চান্স আছেই এটা। আবার হোয়াট ইজ লোকেশন রেন্ট, 5 মার্কসের জন্য রেখেছি। এখানে আমি লোকেশন রেন্টটা যেভাবে তোমাদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করলাম, সেইভাবে ডায়াগ্রাম এবং সূত্র দিয়ে তোমাদের এখানে ব্যাখ্যা করতে হবে। আর থার্ড কোশ্চেন যেটা রেখেছি সেটা হলো ব্রিফ ডেসক্রিপশন দ্য রেলিভেন্স অফ দ্য থিওরি ইন ভন্থনেন্স, অর্থাৎ ভন্থনেনের যে মতবাদটি, সেই মতবাদটি কতটা প্রাসঙ্গিকতা লাভ করেছে সেটা আলোচনা করো। তো তোমাদের যে প্রাসঙ্গিকতাগুলো যে পার্টটা আমি আলোচনা করলাম, সেই পার্টটা এখানে উল্লেখ করতে হবে। তো এই 3টে কোশ্চেন তোমাদের এই টপিক থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও বিভিন্ন ধরনের ছোটখাটো শর্ট কোশ্চেন হয়, যেটা আমি তোমাদের থিওরি আলোচনার সময় তোমাদের সঙ্গে আমি আলোচনা করে নিয়েছি। তো তোমরা এইভাবে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে রেডি করো। তখন আলোচনা করলাম এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ মডেল বাই ভন্থনেনের, এই মডেলটিকে তোমাদের সামনে আমি উপস্থাপনা করলাম বিভিন্ন পয়েন্ট ধরে ধরে। তো তোমরা সেইভাবে রেডি করো এবং যে সমস্ত প্রশ্নগুলো আমি আলোচনা করলাম সেই সমস্ত প্রশ্নগুলো ঠিকঠাক করে রেডি করো এবং তোমাদের এইবারে পরীক্ষায় এই টপিক থেকে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। যদি আমার
এই উপস্থাপনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। যদি তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো এবং নিচে যে বেল আইকনটা আছে সেটাকেও অবভিয়াসলি ক্লিক করো, যাতে আমাদের এই ধরনের সমস্ত ভিডিও তোমরা যথাযথ পেয়ে যেতে পারবে। যদি তোমরা আমাকে ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের লার্নিং প্লাস যে ফেসবুক গ্রুপ পেজটি আছে সেটাকেও লাইক করো। আমি তোমাদের নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের এই পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি এবং তোমাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো। মনে রাখবে, লার্নিং প্লাস মানে হলো শিক্ষাই সমাজের আসল পরিচয়। নমস্কার।